হিউম্যান ফিগার। হুম, তখন হিউম্যান ফিগার আঁকানোর সময় তার একটা মাপ থাকে 7.5 মাথা। আমরা যে প্রসেসের থ্রুতে যাই সেটাকে বলে 7.5 মাথা। তো এই জন্য আমাদের একটু খেয়াল রাখা লাগে। এর আগে আমাদের দেখতে হয় যে ওই ফিগারের আমাদের ওভারঅল মুভমেন্টটা কেমন। তো আমরা এই যে ফিগারটা দেখতেছি, এই ফিগারটা কিরকম আছে বলেন তো? এর হাতে একটা লাঠি আছে, মাজাটা একটু বাঁকায় দাঁড়িয়ে আছে, একটা পার্সপেক্টিভের আমরা ইলিউশন দেখতে পাচ্ছি, মাথার শেপের একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি, বা ওর যে ওভারঅল গাঠনিক যে জায়গাটা আছে সেটা কিন্তু ফিগারটার একটা অ্যাস্থেটিক লুক ব্যক্ত করেছে, তাই না? যে একটা গায়ে যে জামা আছে, প্যান্ট ভাঁজ করা অবস্থায় পরে আছে হাঁটুর উপরে, এট দ্য সেম টাইম পায়ের একটা মুভমেন্ট আমরা দেখতে পাইতেছি। সো এই যা কথাগুলো এতক্ষণ বললাম সেগুলো হচ্ছে এখন আমরা মাপ দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? সো যে কোনো ফিগার আঁকার ক্ষেত্রে এই মাপ দেওয়ার বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেই সকল ইউনিভার্সিটিতে সিঙ্গেল ফিগার আসবে সেটা হচ্ছে কেইউ হতে পারে অথবা সিইউ হতে পারে। হ্যাঁ, তো ওই জায়গার বিচার বিশ্লেষণ করে আপনি এই বিষয়টা একটু খেয়াল করেন। অথবা আপনি যদি আর্কিটেক্ট এক্সাম দেন, কেইউ আর্কিটেক্ট, সরাসরি সেখানে আপনাকে হয়তোবা একটা মেইন মেজর ফিগার থাকতে পারে। যে এরকম হতে পারে যে রাস্তার পাশে একটা লোক ঝাড়ু দিচ্ছে রাস্তা, বা ক্লিনারের ছবি আঁকো, এরকম হইতে পারে। অথবা রাস্তার পাশে পাশে কোনো টি স্টলের ছবি আঁকা হতে পারে। তো আপনি কমনলি মনে করেন যে রাস্তার পাশে একটা টি স্টল আঁকলেন, কিছু মানুষ আঁকলেন। আপনাকে একটা মেইন মানুষ আঁকতে হবে যেটা সব থেকে কাছের থেকে বড় দেখা যায়, আর যেটা হচ্ছে পার্সপেক্টিভ ওয়াইজ একটা সব থেকে কমন ফিচার্স, ঠিক আছে? তো ওইটাকে কেন্দ্র করে সবকিছু কভার আপ করে আঁকার জন্য হচ্ছে এই মেইন একটা ফিগারকে আমাদের ভালোভাবে শিখতে হবে, যেটা হচ্ছে আমরা ভালোভাবে আঁকাইতে উপস্থাপন করতে পারি। এরপর আপনি ছোট ছোট ফিগার দেন, ইটস ওকে, সেটা আপনি আস্তে আস্তে বুঝে যাবেন, শিখে যাবেন। আচ্ছা, তো যখন আমরা কোনো ফিগার আঁকবো তখন অবশ্যই পেজের আপার পজিশনে এরকম কিছু মার্ক করে নিব। দেখেন আমি একটা মার্ক দিছি, সেম টাইম বাম সাইডে ডান সাইডে প্রতিটা এই মাপটা হচ্ছে একটা কমন সাইজ আছে, 2 আঙ্গুল বা 1.5 আঙ্গুল কমন সাইজ, ঠিক আছে? এরকম কমন সাইজ। দেন আমরা এই ভেতরে যে স্পেসটা পাইতেছি, এই যে ভেতরে যে স্পেসটা পাইলাম এরকম, হ্যাঁ দেখেন আমি একটা লম্বা করে একটা দাগ দিলাম। এই ভেতরে আমরা যে অ্যারো চিহ্ন দেওয়া স্পেসটা পাইলাম, এই স্পেসের ভেতরে হচ্ছে আমাদের সরাসরি ফিগারটাকে আগাইতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? ফর দ্যাট রিজন আপনাকে বুঝতে হবে যে এই ফিগারটা কেন আমি মার্ক করে নিলাম, এটা হচ্ছে কম্পোজিশনাল ব্যাপারের কারণে। কম্পোজিশন মানে কি? কম্পোজিশন হচ্ছে যে যখন আপনি কোনো কিছু সাজাচ্ছেন, মনে করেন আপনি ঈদে পাঞ্জাবি পরলেন, হ্যাঁ ঈদের পাঞ্জাবি, দামি পাঞ্জাবি কিনছেন। এখন আপনি ঈদের পাঞ্জাবির উপর যদি বুট পরেন, পায়জামা পরলেন, বুট পরলেন, বিষয়টা কেমন দেখা যাবে? ইটস নট আ জেনারাস কি ফ্যাশন স্টাইল বা ফ্যাশন সেন্স যাই বলি। তো আপনাকে অবশ্যই অবশ্যই একটা প্রপার গুছিয়ে উপস্থাপন করতে হবে নিজেকে। আপনি পায়জামার সাথে পাঞ্জাবির সাথে কি পরতে পারেন? দেখা গেল একটা চটি পরতে পারেন, বা কোনো চামড়ার বা কোনো লেদারের স্যান্ডেল পরতে পারেন, যেটা আপনার সাথে মানায়। তারপর মেয়েদের আপু দেখতে আমি সেম কথা বলি, সাজলেন আপনি ওয়েস্টার্ন সাজলেন অর্ধেক, বাঙালিয়ানা সাজলেন অর্ধেক, পয়লা বৈশাখী সাজে। তো এই চেঞ্জেস যে আসে এটা কিন্তু খুব অড দেখা যায়। এটার জন্য হচ্ছে আমাদের একটা ভালো নিজেকে গুছিয়ে উপস্থাপন করতে হয়, তাই না? যেন প্রশংসা পেতে পারেন, ভালো লাগে দেখতে। এই সেম বিষয়টা হচ্ছে আপনার আঁকানোর ক্ষেত্রেও কাজ করছে। তো আমরা যখন এটা আঁকাচ্ছি সবার আগে আমাদের একটা মাপ সেট করতেছি। মাপটা হচ্ছে, প্রথম মাপটা হচ্ছে কম্পোজিশন। হ্যাঁ, যেই কম্পোজিশনের জন্য আমরা আমাদের পেজটাকে বিভিন্ন স্পেসে ভাগ করে নিলাম, যেন আমাদের আঁকানোর পরে যে ফিগারটা আছে সেটা যেন রাইট ওয়েতে ডেলিভারি হয়, বা আমরা যেন সুন্দর উপস্থাপন করতে পারি। অলরাইট, এবার আমরা নেক্সট কি করবো চলুন একটু খেয়াল করি। নেক্সট হচ্ছে আমাদের যে ফিগারের একটা শেপ আছে বা সাইজ আছে, এই সাইজটাকে একটু ক্ল্যারিটি আনা, ঠিক আছে? মানে আমরা আমাদের পেজের উপরে দাঁড়ানো ফিগারকে 7.5 মাথায় ভাগ করে নিব। আর যদি আমরা সেম ওয়ে বসা ফিগার রাখি, সেম সেম ক্ষেত্রে 5.5 মাথা 5 মাথায় ভাগ করে নিব। সো রাইট নাও আমরা যদি মেইন এক্সামে ফিগারের কোনো মডেল না পাই, হ্যাঁ মনে করেন যে আপনাকে একটা ফিগার দিল, সেই ফিগারে কোনো ফিগার রাখতে বললো, সেই ফিগারের কোনো মডেল ছবি দেওয়া থাকলো না, দেন আপনি ফিগারের যেই হেডটা আঁকাবেন বা মাথাটা আঁকাবেন সেই মাথার জন্য একটা কমন একটা সাইজ নেবেন, এরকম আমি যেরকম দেখাচ্ছি, ঠিক আছে? ঠিক এই লাইন বরাবর, দেখেন এই যে লাইন বরাবর এরকম একটা কমন দাগ নিলেন। হ্যাঁ, এটার কোনো স্পেসিফিক মাপ নেই। আর যদি কোনো স্পেসিফিক মাপ নিতে হয় দেন আপনি এই লিডের টপ পজিশন থেকে শুরু করে এই যে আঙুলটা আছে, এই আঙুলটা বরাবর আপনি এইভাবে মাপটা ধরবেন। অবশ্যই অবশ্যই ওই যে ফিগারটার সাইজটা আপনি ফটোকপি ছবি পাচ্ছেন, ওই মাথার ছবি এইভাবে, মাথার থুতনির নিচের এই অংশটা খেয়াল করেন, মাপ ধরতে হয় কিভাবে, থুতনির নিচের এই অংশটা থেকে শুরু করে আর এই টপ পজিশন, এভাবে একটা উপরে দাগ দিলেন, এই একটা দাগ। আর সেম ওয়ে আপনি পেন্সিলটাকে কেন্দ্র করে এই সাইজটাকে অবশ্যই মেনটেন্স করে এই নিচে দাগ দিবেন এরকম, ঠিক আছে? দেন আপনার টোটাল যে ফেসের যে সাইজটা আছে সেটা কিন্তু হালকা করে বের হয়ে গেল। অলরাইট, এবার আমরা কন্টিনিউয়াসলি এই একটা মাথাকে 7.5 মাথায় ভাগ করে নিব টোটাল পেজের শেপে আমাদের। হ্যাঁ, সো চলেন আমরা ওটাকে করে ফেলি। দেখেন কিভাবে ধরবেন। এটা হইতেছে আমাদের লিডের টপ পজিশন, আর এটা হচ্ছে বটম পজিশন, এই আমাদের আঙ্গুল।
তো এইভাবে আমরা যখন মাপটা নিলাম, এখানে খেয়াল করেন, এই যে আমরা মাপটা নিলাম এখানে, এই মাপ বরাবর এখান থেকে এই পর্যন্ত, এই ছায়ার জন্য হয়তো একটু ডিস্টার্ব লাগছে, এই মাপ বরাবর আমরা সরাসরি পরবর্তী বাকি অংশগুলো দেওয়ার চেষ্টা করি। দেখেন এই যে 2, 3, 4, 5, 6, এই 7, ঠিক আছে, আর এখান থেকে একটু 7.5। তো এই হয়ে গেল আমাদের মোটামুটি একটা 7.5 মাথার হিসাব। দেখেন আমরা প্রথমে একটা মাপ নিলাম, 1 মাথা, 2, 3, 4, 1, 2, 3, 4, ঠিক আছে, 5, 6, 7, আর এই 7.5। এখন আমাদের একটু স্পেসটা এক্সট্রা থাকতেছে। আচ্ছা, তো খেয়াল করেন যে আপনি 7.5 মাথা যেটা নিলেন, আপনাকে কখন 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 এই 7.5 মাথার হিসাবটা মেজারমেন্ট করে উপস্থাপন করতে হবে, এটা হইতেছে আমাদের মেইন একটু জানার বিষয়। হ্যাঁ, যখন আপনি দেখতেছেন যে এমন কোনো সাবজেক্ট দেওয়া হচ্ছে যে একটা ফিগারকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে একটা ফিগারকে, তখন হচ্ছে আপনি এরকম মেজারমেন্টে আগাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা সিইউতে এক্সাম দিবেন তাদের ফুল ফিগারটা উপস্থাপন করা লাগে না, অর্ধেক ফিগার উপস্থাপন করলেই হয়। ফর দ্যাট রিজন আপনাকে ওই বিষয়টা ওইভাবে দেখাইতে হবে। সেকেন্ডলি হচ্ছে যারা সরাসরি কোনো মডেলের ছবি পাবেন বা কোনো রেফারেন্স আপনাকে মডেলের ছবি দেওয়া হবে, দেন আপনাকে সরাসরি ওই একটা সিঙ্গেল ফিগারে গুরুত্ব দেওয়া হবে। ওকে, যারা আর্কিটেক্টের এক্সাম দিবেন তাদের ক্ষেত্রে ওই সেম, যখন কোনো রেফারেন্স বলে দেওয়া হবে সেখানে যদি এমনভাবে উপস্থাপন করা থাকে যে আপনি দেখছেন যে একটা বা দুইটা ফিগারকে কমনলি ফোকাস বেশি করতে হচ্ছে, দেন আপনারা ওই ডিটেলস বা ওভারঅল আকার ক্ষেত্রে ফিগারের দিকে বেশি কি গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? এটা হইতেছে মেইন ব্যাপার। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি। দেখেন এই যে আমরা ফিগারের ফেসটা মাপটা নিলাম 7.5 মাথা পর্যন্ত পেজের উপরে, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7.5, এই যে আমরা মাপটা নিলাম, ঠিক আছে, এই মাপটাকে হচ্ছে আমরা এখন একটা বক্সের শেপে কনভার্ট করব, যেন আমাদের ফিগারের যে ওভারঅল গঠনটা আছে বা ডিজাইন যেটা আছে সেটা যেন আমরা উপস্থাপন করতে পারি পরবর্তীতে। সো বক্সের শেপে কনভার্ট করার আগে একটা বিষয় হয় এখানে, যে ফিগারের মুভমেন্টটা কেমন বা বডির গাঠনিক ব্যাপারটা কেমন। কারণ আপনি যখন ছবিতে দেখতেছেন ফিগারটাকে, তখন সে ফিগারটা তো একটা মানে কি একটা হচ্ছে হোল্ড করা একটা ইমেজ, বা একটা হচ্ছে স্টিল পিকচার, তাই না? ওটার কোনো মুভমেন্ট নাই। সো যেহেতু মুভমেন্ট নাই, আপনাকে হচ্ছে ওই ফিগারটাকে ওইভাবে একটা বেসিক জিওমেট্রিক শেপ কনভার্ট করা লাগবে। সো আমরা এখন ওইটাই কনভার্ট করবো। দেখেন ফিগারের যে ফেসটা আছে, এই ফেসটা আসলে কেমন দেখেন। এবার কিন্তু আমরা ফিগারের ফেসটা বেসিক যে শেপটা আছে সেই বেসিক শেপের গঠনটাকে ধরে ফেললাম। অলরাইট, দেখেন একটা কিন্তু বেসিক শেপটা অলরেডি ফেসের অংশটা চলে আসছে, তাই না? তো এখানে হচ্ছে আমরা স্কেলিটন আদার্স পার্টস বা অংশগুলোকে উপস্থাপন করেছি একটা বেসিক মাপ দিয়ে। আপনারা যখন আঁকবেন তখন চেষ্টা করতে হবে আপনাকে এই ফিগারের বেসিক শেপটাকে ধরার, বা ওভারঅল যে লাইনগুলো দেখা যাচ্ছে বা ওভারঅল স্কেলিটনের যে রেশিওটা দেখা যাচ্ছে সেটা যেন কোনোভাবে ধরতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি একটু সাইড বাই সাইড আপনাকে দেখাচ্ছি। দেখেন আমি সবার আগে কি করলাম, এরকম একটা রাউন্ড শেপ দিয়ে টোটাল ফেসটাকে বের করেছি। এরপর এই মাথায় একটা রাউন্ড দিলাম, দেন এখানে আরেকটা রাউন্ড দিলাম, দেওয়ার পরে আমি এইভাবে ভাগ করলাম, তাই না? এই তো এই হয়ে গেল আমাদের টোটাল ফেসের একটা বেসিক গঠন অবস্থা। অলরাইট, এবার আমরা যে কাজটা করব, আমরা টোটাল এই সেম স্টাইলে সেম প্রসেসে আমাদের বডির যে শেপটা আছে সেইটাকে ধরার চেষ্টা করব। হ্যাঁ, তো রাইট নাও আমরা এখন গলার দিকের দিকে আসি। এইটা হইতেছে আমাদের গলার শেপ, এখান থেকে বের হচ্ছে। এগুলো আমাদের গলার শেপ। এখন আমাদের ফেস বা বডির যে গঠনটা আছে সেটা আমরা ওইভাবে ধরার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের যদি মিডল পার্টটা থাকে, দেন অবশ্যই এই অংশটা হচ্ছে আমাদের কি বলুন তো, বিউটি বোনের অংশ হিসেবে কাজ করবে।
দেন আমাদের এই শোল্ডারের পার্টটা যখন আমরা দিলাম, আপনি চাইলে হচ্ছে এইভাবে ফেসের অংশটাকে এইভাবে সরিয়ে নিয়ে এখান থেকে উপস্থাপন করতে পারেন। কারণ এই যে আমাদের শোল্ডারের এই যে পার্টটা আছে, এটা অলমোস্ট এই অংশটারই একটা এক্সট্রা পার্ট। দেন আপনি সরাসরি হচ্ছে আগে মার্ক করবেন যে কতটুকু অংশ দিতে চাইতেছেন আপনি। এভাবে মার্ক করলেন, ঠিক আছে। নেক্সট আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যাই আঁকতেছেন না কেন একটা লাইনে আঁকার চেষ্টা করবেন, যেন টোটাল ফিগারটার একটা গাঠনিক অংশটা ওইভাবে উপস্থাপিত হয়। এটা আমরা কি করতেছি, এটা আমরা স্টিক ড্রয়িং এর বিষয়টাকে কনভার্ট করতেছি টোটাল ফিগারটাকে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ওই সেই বাঁশের শেপটা দেখতে পাইতেছি। সো দ্যাটস ওয়াই আমরা ওইটাকে আঁকলাম। এবার আমাদের ফেসের এই পার্ট অনুযায়ী কিন্তু আমরা সরাসরি কি দেখতে পাচ্ছি বলুন তো, আমরা একটা হাতের শেপ দেখতে পাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমরা স্টিক ড্রয়িংটা এইভাবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত শেষ করলাম। অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি স্টিক ড্রয়িংটা আঁকছেন তখন যেন এই শেপটা এরকম অ্যাডজাস্টেবল থাকে অন্তত। ঠিক আছে, দেখেন আমি যেভাবে দেখাচ্ছি, এর জন্য একটা অ্যাডজাস্টেবল ব্যাপার থাকে। তো আমি একবারই স্টিক ড্রয়িং আর বক্সের শেপটাকে উপস্থাপন করছি, কারণ আপনারা যারা আঁকাবেন মেইন এক্সামে তাদের কিন্তু সরাসরি আপনার হচ্ছে ডিউতে যেরকম অনেকে দেখি না, ডিউতে যেরকম আমরা আঁকাই বা দেখবেন অনেক ডিউর যে প্র্যাকটিসটা আছে, ওইরকম আপনারা হিউজ পরিমাণ টাইম পাবেন না। ফর দ্যাট রিজন আপনাকে অবশ্যই অবশ্যই এইটুক মেজারমেন্ট করে উপস্থাপন করতে হবে নিজের থেকে। বুঝছেন? এখানে আমাদের নাভি শেপটা চলে আসলো। অলরাইট। তো এবার আমরা যে কাজটা করবো, আমরা সরাসরি হচ্ছে আমাদের এই যে পায়ের যে পার্টটা আছে, এই পায়ের পার্টটাকে উপস্থাপন করার চেষ্টা করবো। তো আমরা কি করলাম, আমরা প্রথম চার মাথার ভেতরে অলমোস্ট প্রথম যে এখানে 1 2 3 4, প্রায় অলমোস্ট চার মাথার ভেতরে আমরা আমাদের কোমর পর্যন্ত, মাথা থেকে কোমর পর্যন্ত এঁকে ফেলছি, তাই না? এবার আমরা যে কাজটা করবো, আমরা সরাসরি হচ্ছে আমাদের পায়ের শেপটাকে উপস্থাপন করতে চাই বা করবো। এখানে খেয়াল করেন। তো পায়ের শেপটা আঁকার আগে আমাদের পায়ের পজিশনটাকে ঠিক করতে হবে, ঠিক আছে। খেয়াল করেন, এই একটা পা হচ্ছে আমাদের সরাসরি এই বরাবর এখান থেকে এইখানে চলে আসছে, ঠিক আছে। তো এই স্টিক ড্রয়িংটা আমরা এখান থেকে এই জিনিসটাকে যখন ধরছি, তখন সেম ওয়ে আমরা এখান থেকেও ধরবো। এইখানে একটু ছোট বড় রাখতে হবে যেন আমাদের এই পার্সপেক্টিভের কারণে বিষয়টাকে একটু অ্যাডজাস্টেবল মনে হয়। সেম ওয়ে আমরা এই অংশটাকেও দেখি। ওকে। তো হোপফুলি আপনারা একটা প্রপার আইডিয়া পেয়ে গেলেন যে এই আমাদের পায়ের বা বডি শেপের সাথে হচ্ছে জিনিসটা আসলে কেমন দাঁড়ায় বা কেমন হবে, তাই না? এবার হচ্ছে আমরা নেক্সট পার্টটা আঁকি, দেখেন পায়ের পার্ট। তো আমরা তখন কি করছি, আমরা হচ্ছে সরাসরি এবার শুধু মার্ক করে নিই।
আগে আমাদের মেইন শেপটাকে আগানোর চেষ্টা করতে হবে, বা আমরা আমাদের থাই বা যে প্যান্টের ওভারঅল শেপটা আমরা দেখতে পাইছি সেটাকে আমরা ধরার চেষ্টা করবো আগে। দেন এগুলো আস্তে আস্তে শুরু হয়ে যাবে। দেখেন এখানে কিছু আলগা করে মার্ক নেন, পরে যখন আমরা ডিটেলস ধরবো এখানে তখন এটা হচ্ছে আমাদের কাজে আসবে। ঠিক আছে, এবার আমরা হচ্ছে সরাসরি এখানে পায়ের শেপটাকে কমপ্লিট করবো। দেখেন এই সেম আমাদের এখান থেকে নিচের পার্টটা বের হয়ে গেল। এই পার্টটাকে আমরা একটু বড় করে দিলাম জাস্ট পার্সপেক্টিভের কারণে। এই ঠিক আছে, জাস্ট ইয়ে শেপ করে আমরা চেঞ্জ করে দিলাম। সেম প্যাটার্ন হচ্ছে আমরা এখানে এই পায়ের শেপটা এবার রাখি। দেখেন এটা যেহেতু এখানে আনছি আমরা, সো আমাদের এই বরাবর এখানে শেষ করতে হবে বা দেখেন এবার দেখেন এগুলো আমাদের একটা পায়ের পার্ট, দেখছেন? তো এখন ফিগারের দিকে তাকান আর এই ফিগারের ইয়েটার দিকে দেখেন, পার্সপেক্টিভ ওভারঅল ব্যাপার অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের এখানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবার আমাদের হাতের এই যে মুঠের এখানে যে শেপটা আছে এটা আমরা ধরে ফেলবো। এটা আরো বামে চলে যাবে এই যে।
তো এভাবে হচ্ছে আপনার একটা ফিগারের বেসিক শেপটাকে আগে ধরে ফেলবেন, ঠিক আছে? এর পরবর্তীতে আপনি ফিগারটাকে কমপ্লিটলি আঁকানোর চেষ্টা করবেন। তো দেখেন, ফার্স্ট আপনিও চট্টগ্রাম ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। ওভারঅল ব্যাপারগুলোকে একটু আলাদা আলাদা ভাবে দেখে বুঝে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? সেম ওয়ে আমরা এই টোটাল আমরা যেটা আঁকলাম তার জন্য মাথার সাইজ ছোট হয়ে গেছে কিনা, বড় লাগছে কিনা, এরকম যাবতীয় আমরা অলমোস্ট দেখছি যে আমাদের ফিগারের মাপ ধরাটা আমরা একদম স্পেসিফিক করিনি, বাট আমরা যে আনুমানিক আঁকাইছি সেটা মোটামুটি একই রকম দেখা যাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা ফেসের শেপটাকে হালকা একটু বড় করে একে আমরা বাকি যে আমাদের ফিগারের ডিটেলসটা আছে সেটাকে আমরা কাভার আপ করতে পারি, ঠিক আছে? তো দেখেন, খেয়াল করে এখানে আমরা অলমোস্ট কিভাবে ফেসের শেপটা আঁকছিলাম আগের দিন, আমরা যদি আরেকবার দেখি এখানে খেয়াল করেন, এই হইতেছে আমাদের টোটাল কি বলেন তো, টোটাল রাউন্ড, টপ থেকে বটম পর্যন্ত। এখানে হচ্ছে আমরা একটা রাউন্ড শেপ রাখছি, এভাবে হচ্ছে আমাদের ফেসটা চলে আসছে। এরকম কিন্তু আমরা উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। তো এই ফিগারটাকে হচ্ছে এখন হচ্ছে আমরা একটু ডিটেলস ধরার চেষ্টা করি। ওকে, খেয়াল করুন। তো মূলত যদি আমরা ফেসের শেপটাকে এক্সপান্ড করি, সেক্ষেত্রে আমাদের কি বিষয়ে পর্যবেক্ষণ করতে হবে বা কি কি বিষয় মাথায় রাখতে হবে, এটা একটু আমরা বুঝি। আপনার ফেসের যে টপ শেপটা আছে, এই যেমন টপ শেপটা, এই জাস্ট টপ শেপটাকে একটু এইভাবে ধরে ফেলতে হবে, এইভাবে। এই যেটা আমি আপনাদের দেখাইলাম এরকম, ঠিক আছে? দেখেন, খুবই সহজে আমি এভাবে কিন্তু দেখাচ্ছি। আর হচ্ছে আমাদের এই যে থুতনিটা আছে না, এই থুতনি মানে ঘটনাটা হচ্ছে, হয় আপনাকে ওই জিনিসটাকে একটু এক্সপ্যান্ড করবে, চ্যাপ্টা করতে হবে, অথবা লম্বাটে করতে হয়, এরকম। তো আমরা যেটা দেখতে পাইতেছি যে আমাদের লম্বাটা মোটামুটি ঠিক আছে, সো আমরা আমাদের চ্যাপ্টার যে সাইজ আছে সেইটাকে আমরা একটু কি এনহেন্স করে দিলাম। আচ্ছা, এইখানে আমি আরেকটু বলে রাখি, আপনি এখন থেকে যে কয়টা ইউনিভার্সিটি এক্সাম দিবেন, ফিগারে লাইনের ভ্যারিয়েশন আনাটা ঠিক আছে, কিন্তু খুব বেশি আপনাকে লাইন ড্রয়িং নিয়ে প্রেশার দিবে না এক্সামে। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যেরকম দেখেছিলাম যে ওর লাইন নিয়ে মোটামুটি তারা অনেক সচেতন থাকে, অনেক ভ্যারিয়েশন চায় স্টুডেন্টদের কাছে, আপনাকে লাইন ড্রয়িং এভাবে আঁকতে হবে, ওইভাবে আঁকতে হবে, নানাবিধ ব্যাপার স্যাপার। কিন্তু এই ইউনিভার্সিটিতে এই চাপটা কম থাকে। সো আপনার এখানে একটু এক্সপেরিমেন্টের জায়গা আছে, বাট হ্যাঁ, অবশ্যই অবশ্যই এমন কিছু করা যাবে না, এমন কিছু আঁকা যাবে না যেটা হয়তোবা আপনার টোটাল যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা একটা যে কোয়ালিটি আছে সেটাকে অনেক বাজে করে ফেলে। আপনাদের মডেলে যে ছবিটা দেওয়া আছে ওটার সাথে সাথে এটাকে খেয়াল করেন, মেলানোর চেষ্টা করেন, ঠিক আছে? আপনি যদি মোটামুটি ফেসের পার্টটা ধরে ফেলতে পারেন, দেন
আপনাকে আর চিন্তা করা লাগবে না। আপনি হচ্ছে মোটামুটি আমরা যদি বলি আপনি হচ্ছে অনেক ভালোভাবে নিজের এই ওভারঅল যে শেপ আছে বা ড্রয়িং এর যে গঠনটা বা জায়গাগুলো আছে এটাকে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন। বা এক কথায় হচ্ছে আপনি হচ্ছে অন্যান্য জায়গাগুলো আরো সহজে মানে যেই টাইম লাইনে বের করতে পারবেন, আপনি যদি ফেস শেপটা বের করে ফেলতে পারেন তাহলে আপনার আর কোনো চিন্তা নাই। এটা হচ্ছে আমি বলতে চাচ্ছি আর কি। দেখেন আমরা একটা সাইড মোটামুটি একটা পজিশনটাকে ধরে ফেলার চেষ্টা করেছি। এ হয়ে গেল আমাদের ওভারঅল শেপ। হ্যাঁ, আজকে হয়তো বা হোপফুলি আপনাদের খুবই আঁকার ভেতর আপনারা ক্ল্যারিফাই ওয়েতে দেখতে পাইছেন, কারণ হয়তো বা কোনো ত্রুটি বা জটিলতা নাই। এবার এই সেম ওয়ে আমরা হচ্ছে এই চোখের পজিশনটাকে উপস্থাপন করবো এখানে। অলরাইট, খেয়াল করেন এই যে দাগটা দিলাম, এই দাগ বরাবর হচ্ছে আমাদের এখান থেকে স্পেস আসবে। এটা আমি কি করলাম, এই জায়গাগুলোকে একটু মার্ক করে নিলাম যে আমাদের নেক্সট স্টেজ বা স্টেপ আমরা যাই বলি ওটা কেমন কি হবে, বা ওভারঅল ব্যাপারগুলো আসলে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি আঁকিবুকির থ্রুতে, এটাই। যে আমাদের আধ খোলা অবস্থায় চোখের শেপ বা ওভারঅল স্পেসটা আমরা দেখতে পাইতেছি, তো অনেক বেশি ডার্ক আর পজিশনটা হচ্ছে খুব একটা ক্লিয়ার না, কারণ ওই ছবি বা যেটা আছে সেটা হচ্ছে এভাবেই দেখা যাইতেছে, তাই না? আচ্ছা, যাই হোক আমরা এরকমই হালকা পাতলা রাখি যেন এবার হচ্ছে আমরা এই বরাবর এই কলি বা আমরা যাই বলি না কেন, আর এখান থেকে হচ্ছে আমাদের নাকের শেপটা চলে আসবে।
নাই। এই যে ডার্ক লাইটের যে ব্যাপারগুলো আছে, এই হচ্ছে মূলত আপনার লাইন ড্রয়িং এর ওভারঅল অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে আপনাকে পেন্সিলের থ্রুতে উপস্থাপন করতে হবে। এই তো আমরা মোটামুটি হাতের একটা
মানে বেসিক যে বাহ্যিক যে শেপটা আছে সেটাকে আমরা একটু ধরে ফেললাম। অবশ্যই হচ্ছে এখানে যে এক্সট্রা মাসেলস বা লাইন বা যেগুলো আছে সেগুলো দিয়ে একটু খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু আপনাদের ড্রয়িংটা স্বয়ংসম্পূর্ণ লাগবে না দেখতে। ঠিক আছে? এবার আমরা এখানে হাতের শেপে বাকি কাজটা করবো, খেয়াল করে। এভাবে আগে হাতের বেসিক শেপটা ধরে নিবেন, যেন পরবর্তীতে আপনি যেটা আগাচ্ছেন সেটা যেন একটা প্রপার ব্যালেন্সিং অবস্থায় থাকে। ঠিক আছে? সো এবার হচ্ছে আমাদের নেক্সট হাত।
এই যে এভাবে আপনি এরকম আরেকটা হাত বের করে নিলেন, ঠিক আছে? আগে দুইটা বেসিক শেপটাকে ধরে ফেলবেন, তারপর গিয়ে আপনি হাতের যে ওভারঅল মাসেলস বা এই আঙ্গুলগুলো আছে এগুলোকে দিবেন, বাট তার আগে আপনি একটা ছোট্ট করে ওইটার একটা গঠন বের করে নিতে পারেন। দেখেন আমি যেভাবে আঙ্গুলগুলো বের করলাম এভাবে আঙ্গুলগুলো বের করে ফেলুন। এবার এখান থেকে সরাসরি এই হাতলের শেপ। দেখছেন? সো যেহেতু আমরা ওই উপরের পার্টটা বের করে ফেলছি হাতের, সো আমরা নিচের পার্টটাও বের করে ফেলি। ফার্স্ট আঙ্গুল। এবং সেকেন্ড আঙ্গুলের শেপ। দেখেন কিভাবে বের করলাম শর্টকাটে এরকম।
এবার একটু দেখেন এই জিনিসটা কিভাবে আসছে, দেখছেন? সো এই হয়ে গেল আমাদের ওভারঅল উপরের যে পার্ট গুলো আছে সেটা আমরা যেভাবে আঁকলাম, ওর বা যাবতীয় অংশ বা শেপ বা গঠন আমরা যাই বলি না কেন। হ্যাঁ, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের নিচের পার্টে আসতে হবে। আমরা এই সেম অ্যালাইনমেন্ট সেম সিকোয়েন্স কে ফলো করে উপরের থেকে নিচের দিকে আসবো। বাট যখন আমাদের একাধিক ফিগার রাখতে হবে, আমাদের এত ডিটেলস করার কোনো প্রয়োজন নাই, বিশেষ করে যারা সিইউ আর কেইউ তে এক্সাম দিবেন। ওকে, আর যারা আরকিতে আছেন তাদের এত হাইলি ডিটেলস এর কোনো প্রয়োজন নাই। কি বুঝতে পারলাম? কারণ আরকিতে আপনি একাধিক ছবি অনেক কম সময় আঁকতে হবে, সো এর একটা পোর্শন আপনি উপস্থাপন করতে পারলেই হবে। বাট তার আগেও দেখে রাখা ভালো যে আসলে একটা ফিগার আসলে কিভাবে আঁকতে হয় বা ওর ওভারঅল গঠন আসলে কেমন ভাবে কার্যকর হয়। ওকে, তো এবার হচ্ছে আমরা তলপেটের পার্ট বা বেলির যে অবস্থা জায়গাটা আছে সেটা আমরা ধরে ফেলতেছি। এই জাস্ট এরকম দিয়ে ছেড়ে দিবেন। খুব হাইলি একদম মানে মাথা ফাটানো ডিটেলস ধরার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে প্যান্টের দিকে আসি। আমরা খুব যে বেশি পরিমাণ প্যান্টের ডিটেলস ধরবো বা কিছু এরকম কিন্তু কিছুই না। আমরা জাস্ট সিম্পলিফাইড ওয়েতে ট্রাই করবো এটাকে যতটুকু সম্ভব এই লাইন যেগুলো বোঝা যাচ্ছে আমাদের চোখের সামনে আমরা সেগুলোকে যেন ধরতে পারি। কারণ আমাদের এত সারাদিন বসে আঁকানোর কোনো সময় নাই, বা আমরা সারাদিন বসে এই জিনিসগুলোকে আগাইতে পারবো না। দেখছেন আমরা কিন্তু খুব কুইক একটা বেসিক শেপটাকে ধরে ফেলছি, তাই না?
যখন নেক্সট দেখবেন, ক্লাস দেখবেন, তখন হচ্ছে সরাসরি এই অংশগুলোকে নিজের থেকে দেখে দেখে প্র্যাকটিস করবেন স্লো মোশনে। দেখে দেখে এটা প্র্যাকটিস করবেন। হোল্ড করেন তো সবাই 1 সেকেন্ড। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের প্যান্টের পার্ট, বডির আপার পার্টটা যেটা বের করছি আমরা, সেম হচ্ছে আমাদের ওভারঅল অংশ। এখন আমরা সরাসরি কি করবো বলেন তো? আমরা হচ্ছে সরাসরি এখন এই মেইন যে পায়ের অংশটা আছে এটাকে আঁকাতে একটু করবো। এটা খুব একটা সময় বেশি লাগবে না, কুইক কাজ, খেয়াল করেন। আমি কিভাবে ওভারঅল পায়ের শেপ গুলো ধরতেছি, তো এটার জন্য হচ্ছে আজকে আমরা 2B পেন্সিল আর এর সাথে হচ্ছে একটা 4B পেন্সিল ভাবে ডার্ক গ্রেডের পেন্সিল রাখলাম। তাহলে বেসিক ইরেজার আপনি ইরেজ করার জন্য ইউজ করতে পারেন, ইটস ওকে। সো আমরা যেখানে ছিলাম পায়ের পার্টের, আমরা এখন এই অংশটা আঁকাবো, খেয়াল করেন। আপনি সবার আগে হচ্ছে আপনার লাইনের যে অ্যালাইনমেন্ট গুলো আছে এই অনুযায়ী ওভারঅল ড্রয়িং এর যে শেপটা আছে সেটাকে বের করার চেষ্টা করবেন। ছোট বড় হলে সমস্যা নাই। আপনি চাইলে হচ্ছে এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিতে পারেন মুছে। এবার দেখেন পায়ের শেপটাকে যেভাবে ধরতে হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সবার আগে আপনি এরকম জায়গাটাকে মার্ক করে নেবেন, ঠিক আছে? এরপর যদি আপনি একবারে আগাতে চান আপনি ডার্ক গ্রেডের পেন্সিল ইউজ করতে পারেন, অথবা আপনি যদি বেসিক ড্রয়িংটাকে ধরতে চান দেন সরাসরি হচ্ছে
আগে হচ্ছে লাইট গ্রেডের যে পেন্সিলটা আছে সেটাতে উপস্থাপন করতে পারেন। দেখেন আমি ডার্ক গ্রেডের পেন্সিলটা ইউজ করেছি, কারণ এটা মাঝে মাঝে শেষের দিকে এমন হয় যে আমাদের হাতে সময় কম থাকে, আর আপনার হচ্ছে আঁকাটা পরে অ্যাকুরেসি মেনটেনেন্স হয় না, যার কারণে আপনার তাড়াহুড়ো লাগে শেষ করার জন্য। ইন দ্যাট কেস আমি যেভাবে দেখালাম সেভাবে ইউজ করতে পারেন সরাসরি। দেখছেন আমরা কত শর্ট পিরিয়ড অফ টাইমে বিষয়টাকে ধরে ফেলেছি। খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই, হালকা পাতলা যদি ডিসপ্রপোর্শন লাগে ইটস ওকে, কারণ আপনাকে হচ্ছে টোটাল ড্রয়িংটাকে কাভার আপ করতে হবে। এই মেন্টালিটি মাইন্ডসেট নিয়ে আপনাকে এগোতে হবে, ঠিক আছে? বেস্ট ক্যালকুলেটিভ আঁকানোর পরীক্ষার হলে ইউনিভার্সিটিতে ওঠার পরে অনেক সময় পাবেন। এবার দেখেন আমরা ডান সাইডের বাম সাইডের পার্টের দিকে কাজ শুরু করলাম। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি, ঠিক আছে? এটা কত কমপ্লিকেটেড করার কিছু নাই। আপনি যেটা আঁকাচ্ছেন বেসিক শেপ গুলো দেওয়ার চেষ্টা করবেন। এ দেখেন এ হয়ে গেল আমাদের ওভারঅল শেপ, ঠিক আছে? এবার আমরা লাঠির কাজটা একটু ধরি। দেখেন ইনকমপ্লিট লাগতেছে লাঠি। সবার আগে এরকম ওভারঅল আউটলাইনটা বের করে নেবেন। দেন এর পেছনে যদি এক্সট্রা অবজেক্ট থাকে ওটাকে জাস্ট হালকা করে এরকম হাইলাইট করে দেখিয়ে দিবেন, এছাড়া কিছু করার দরকার নেই। আর বাদ বাকিটা আপনি তো বুঝতেই পারছেন আমি যেভাবে দেখাইলাম। তো এইখানে ওভারঅল যে ড্রয়িংটা আছে যদি খেয়াল করেন আপনি, যে টোটাল ড্রয়িং এ, ঠিক আছে, আমি কিন্তু লাইনের অনেক ভ্যারিয়েশন আনার চেষ্টা করেছি। ইভেন আমার যদি আপনি লাইনটা দেখেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম, কোথাও অনেক বেশি ডার্ক লাগতেছে, কোথাও অনেক বেশি লাইট লাগতেছে। তো আপনি কয়েক ধাপে হচ্ছে অবশ্যই ড্রয়িংটাকে এভাবে কাভার আপ করার চেষ্টা করবেন, দেন আপনার ড্রয়িংটা কিন্তু বেস্ট ওয়েতে হাইলাইটেড হবে। ওকে, তারপর আপনি চাইলে হচ্ছে আপনার যে ডার্ক গ্রেডের পেন্সিলটা আছে সেটা দিয়ে কিছু জায়গাটাকে এরকম হাইলাইট করে দিলেন। দেখছি আমি যেভাবে দেখাচ্ছি।
এবার দেখেন, সো মোটামুটি কিন্তু আমাদের ওভারঅল যে মানে ডাইমেনশনাল ওয়ার্কগুলো আছে বা আমরা যে শেপগুলোকে ধরার চেষ্টা করেছি সেগুলো কিন্তু আপনি এভাবে বের করে দিলেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা কি স্কেচের ক্যাটাগরিতে আসতেছে নাকি? তো এটা আসলে স্কেচের ক্যাটাগরিতে আসতেছে না। আপনি জাস্ট কিছু কিছু জায়গা যেগুলো আপনি অনেক বেশি ডার্ক দেখতেছেন সেগুলো জায়গাকে আপনি আপনার মতো করে এরকম হাইলাইট করে বের করতেছেন। দ্যাট সিম্পল। ঠিক আছে? যেন আপনার ড্রয়িংটা আরো বেশি দেখতে আউটস্ট্যান্ডিং লাগে। এই, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনি টোটাল ড্রয়িংটাকে কাভার আপ করবেন। মেইন এক্সামে। অলরাইট। তো এইটা হয়ে গেল